আমি সেই আহত বেলাজ প্রেমিকের মতো যে বারেবার প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরেও আবারও তার কাছে ছুটে যেতে চাই। হ্যাঁ, ফেসবুকে এরকম ট্রলি আমি দেখছিলাম। বাংলাদেশের খেলা দেখার পরে অনেকে কানে ধরে, অনেকে নিজেকে বেহায়া বলে, বেলাজ বলে, বাংলাদেশের খেলা আর দেখব না এরকম প্রতিজ্ঞা করে। কিন্তু যখনই টাইগাররা বাংলাদেশের জার্সিটা পরে মাঠে নামে, কয়েক হাজারবার বেহায়া হতে আমার এতটুকু কার্পণ্য নাই, এতটুকু লজ্জা নাই। তারপরেও চাই জিতুক বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছেন প্রতিদিনের মতোই আমার অত্যন্ত প্রিয় এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। আরেকজন সিনিয়র জার্নালিস্ট আমার সাথে আছেন আবু হুরাইরা তামিম ভাই। তামিম ভাই, আপনাকেও স্বাগত। আমি কায়সার ভাই সেই প্রত্যাখ্যাত প্রেমিক, যার বারে বারে হৃদয়ে ভেঙেছে, রক্তক্ষরণ হয়েছে, তারপরেও লালের টানে, সবুজের টানে বারে বার মাঠে ছুটে যাই এবং আমাদের বারে বারই আশাহত হতে হয়। আমি এতখানি হৃদয় ভাঙার দলে নই। কারণটা হলো যে আমি এটাকে স্রেফ একটা খেলা হিসেবে দেখি। আপনি যখনই খেলাকে খেলা হিসেবে দেখবেন, এটাকে আপনি জীবনের একটা অনুষঙ্গ হিসেবে, যুদ্ধ হিসেবে, মহাযুদ্ধ হিসেবে, অনেকে বলেন রণক্ষেত্র। গত 30 বছর আপনি লিখছেন বলে আপনার কাছে ব্যাপারটা এইটা। আমি বলে যাচ্ছি ফ্যান, তাদের কাছে যারা ফ্যানেটিক তারা এই জায়গায় নাই। না, এই কারণে আমি বলি যে আপনি 8 ঘন্টার খেলা শেষ হওয়ার পর সেখানে আপনি জিতবেন অথবা হারবেন, কিন্তু এটাকে যদি আপনি মনে করেন যে এই হারে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার ভালোবাসার টুকরো টুকরো ভেঙে, হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। খেলাটাকে আপনি খেলা হিসেবে দেখেন, একটা দল জিতবে, একটা দল হারবে। মানছি আমি যে বাংলাদেশ দল এখন হারের সিজনের মধ্যে রয়েছে। সো এই হার থেকে যখনই আপনি একটা জয় পেয়ে যাবেন, দেখবেন যে এই ভালোবাসাটা আবার কিন্তু ফিরে আসবে। সো আমার কাছে মনে হয় না যে খেলাটাকে এত জটিল এবং এত ক্রিটিক্যাল ওয়েতে দেখা উচিত। এটাকে শুধুমাত্র আপনি খেলা এবং খেলা হিসেবে দেখা উচিত। জীবন বড়, খেলা কিন্তু আপনি এত বড় না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে আপনি অনেকে মনে করেন না যে এই খেলা হেরে গেছি, আমি আর খেলা দেখবো না, বাংলাদেশ দলকে আপনি যাচ্ছে তাই বলে অনেকে আবেগের প্রকাশ করতে গিয়ে গালিগালাজও করে ফেলেন। দিস ইজ রং। এটাকে জাস্ট আপনি খেলা হিসেবে দেখলে আমার মনে হয় যে আপনার জীবন ধারণটাও সুন্দর হবে, জীবন কাটানোটাও সুন্দর হবে, খেলার উপভোগ করাটাও সুন্দর হবে। বেশিদূর ব্যাখ্যায় যাচ্ছি না আমি। পাকিস্তান দল, আমি কোনো আপনার কম্প্যারিজনেও যাচ্ছি না। পাকিস্তান দল কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল। 2017-তে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং কাকে হারিয়েছিল ফাইনালে? ভারতকে হারিয়েছিল। সেই দল এবার কিন্তু আপনার গ্রুপ পর্ব থেকে আউট, বিদায় নিয়েছে। আয়োজক হিসেবে ছিল তারা, কিন্তু তারপর তারা বিদায় নিয়েছে। তাই বলে কি পাকিস্তানের ক্রিকেট থেমে যাবে? পাকিস্তানে কি লোকজন ক্রিকেটের প্রতি ভালোবাসার থেকে আপনার সরিয়ে নেবেন? নট নেসেসারি, এটা করা উচিত না। সো আপনাকে মনেই রাখতে হবে যে আপনি সব সময় জিতবেন না, তবে সব সময় হারাটাও আবার ঠিক না। এই কারণে আমি বলি শুধুমাত্র খেলাটাকে যদি খেলা হিসেবে দেখবেন, একটা 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ দেখার পরে আপনি এখানে জিতবেন অথবা হারবেন। ঠিক একই রকমভাবে আপনি 50 ওভারের একটা ক্রিকেট ম্যাচ দেখার পর এখানে আপনি কোনোদিন জিততে পারেন, কোনোদিন হারতে পারেন। আমি মোটেও অবাক হব না যদি বাংলাদেশ যে কায়দায় গত 2 ম্যাচে হেরেছে, ঠিক সেখান থেকে ফিরে দাঁড়িয়ে, আমি একটু আশাবাদী মানুষ এই কারণে বলছি যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যায়, আপনি দেখবেন যে পেছনের 2 ম্যাচে আমরা যে হারের ফলে যে মনটা ভেঙে গিয়েছিল, সেই ভাঙা মনটা জোড়া লাগতেও পারে। সো খেলা আপনাকে ঠিক যেরকমভাবে আনন্দ দেয়, ঠিক কষ্টও দেয়, দুটোই আপনাকে কিন্তু মনে রাখতে হবে। রাইট, এলআরবির একটা গান আছে যে ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। তো আমি ভাই, আমরা চাই কিন্তু আমরা পাই না। কিন্তু আমরা যতটুকু চাই কিছু তো পাওয়াটা আমরা ডিজার্ভ করি, তাই না? বাংলাদেশ দলের কাছে, যেটা কায়সার ভাই বলছিল যে খেলাকে বাস্তবতার সাথে মিশিয়ে ফেলা, এটাকে জীবনের অংশ বানায় ফেলা, ব্যাপারটা এরকম না হওয়াটাই ভালো। কিন্তু তারপরেও আমাদের আবেগ তো আসলে একটা জায়গায় আসলে কেন্দ্রীভূত, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট, যেটার সাথে আমাদের সম্পূর্ণ আবেগ জড়িত। সেই আবেগের জায়গা থেকে আপনি কতখানি আবেগ তাড়িত? বাংলাদেশে এরকম পরপর 2টা হার এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, এটা আমরা প্রতি বড় বড় ইভেন্টেই দেখছি। আগের ওয়ার্ল্ড কাপেও সেম, এবারও তাই। এটা কি কতখানি রক্তক্ষরণের কারণ হয়? হ্যাঁ, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা সবার উপরে মানুষ, আমাদের অবশ্যই আবেগ আছে, অনুভূতি আছে। সেগুলো না থাকলে তো আমরা মানুষ হতাম না, আমরা সৃষ্টির সেরা জীব। তো কায়সার ভাই যেটা বললো সেটার সাথেও কিন্তু একমত যে আমরা ম্যাচটাকে ম্যাচ হিসেবেই দেখব, কিন্তু আমরা কিন্তু টোটালি কম্পিউটার না যে ম্যাচ হিসেবে দেখলাম, খেলা শেষ হলো, জয় পরাজয় হলো, আমরা বেরিয়ে গেলাম, আর কিছু মনে নেই। সেটা কিন্তু হয় না। আমাদের কিন্তু অনেক স্মরণীয় ম্যাচ আছে যেগুলো আমাদের মনে থাকে, সেটা হারার হতে পারে, সেটা জয়ের হতে পারে। তো এইভাবে, এই জন্যই তো আমরা মানুষ, আমাদের আবেগ অনুভূতি আছে। হেরে গেলে যে ওই যে গালিগালাজ করবো, করবো, সেটা না। আমরা সামনের দিকে জয় পেতে পারি। যেটা বললো যে 2 ম্যাচ হারছি, আমরা পরের ম্যাচ যদি জিতি, আমরা আগের 2 ম্যাচের রেজাল্ট কিন্তু ভুলে যাব। চেঞ্জটা খুব দ্রুত হয়। যে হারলে আমরা খুব মন খারাপ করি, খুব রিয়্যাক্ট করি বা গালিগালাজ করি, বা সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়। জিতলেও কিন্তু সেম তাই।
এই আমরা কিন্তু আনন্দ করি খুব সবাই স্বতঃস্ফূর্তভাবে। এই জিনিসটা কিন্তু আমাদের মানে জাতিগতভাবে আবেগপ্রবণ। তো আমি বলবো যে শুধু ওই 8 ঘন্টার ম্যাচের মধ্যে আসলে আমরা যতই চেষ্টা করি, কায়সার হয়তো প্রফেশনাল, কায়সার পারে, আমিও প্রফেশনাল, বাট আমি ব্যক্তিগতভাবে পারি না, আমার আবেগটা একটু বেশি কাজ করে। শুধু আমি না, বাঙালি জাতি আসলে একটু আবেগপ্রবণ। না, আমি একটু বলি, সেটা হলো যে হার দেখতে দেখতে আমি এত কঠোর হয়ে গিয়েছি বা এত বাস্তবতা আমার মধ্যে চলে এসেছে যে আমার কাছে বাংলাদেশ দল যদি জেতে অনেক ধরনের যে আনন্দ প্রকাশটুকু করেন, আমার কাছে সেটা সেই মুহূর্তে সেটা হয় না। আমার কাছে তখন সেই মুহূর্তে একটা জিনিসই মনে হয় যে আমি ইন্ট্রোটা কত সুন্দর করে লিখবো, বা আমার ইন্ট্রোটা আরেকটা রিপোর্টের ইন্ট্রোটা আরেকটা নতুনভাবে কি হতে পারে। সো তখন আমার কাছে শুধু একটাই চিন্তা থাকে এবং কত দ্রুত আমি এটা অনলাইনে পোস্ট করব, সেই চিন্তাটুকু থাকে। এই কারণে আমি খেলাটাকে জাস্ট শুধুমাত্র একটা প্রফেশনাল সাংবাদিক হিসাবে যে জিনিসটা দেখি, ইটস আ গেম। আপনি এখানে জিতবেন, আপনি কখনো হারবেন, বাট এটার সাথে যদি আপনি জীবনের সব অনুষঙ্গকে মিলিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনি হয়তো নাওয়া খাওয়া ভুলে যাবেন। আপনি যতক্ষণ খেলা, আমি মনে করি যে ততক্ষণ সেটার মধ্যে ইনভলভ থাকা উচিত এবং কখনোই এটার সাথে আপনি বেশি চর্চা করাটা উচিত না। চর্চা বলতে আমি এটা বুঝাচ্ছি যে কোনো একটা ম্যাচ যদি আপনি জিতে যান, সেটা নিয়ে আপনি যে আনন্দে একেবারে বলগা হারা হওয়ার কোনো কিছু নেই। ঠিক একই রকমভাবে যখন আপনি ম্যাচ হারবেন তখন মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেছে, এটাই জীবনের শেষ, আমি বোধহয় আর সামনে বাড়ার সুযোগটুকু নেই। সো আমি একটা এটা মানুষ আবেগে বলে, কিন্তু আবার পরে ঠিকই খেলাটা দেখতে বসে। কায়সার ভাই, আমি যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতুক, এটা আমি চাই না, জাতি কি আমাকে মেনে নিতে পারে? দুজনের কথা, তামিম ভাই আপনাকেও বলছি যে আমি চাই না বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতুক, কারণ দুজনের আলোচনায় সেই জিনিসটাই উঠে এসেছে যে প্রথম দুটো ম্যাচ আমরা যত বাজেভাবে হেরেছি, পাকিস্তানের সাথে জেতার সাথে সাথেই আমাদের আগের দুটা বাজে রেজাল্টকে আমরা ভুলে গিয়ে আবারও প্রবলেমের সলভ না করে এই জিনিসটা নিয়ে আনন্দে গা ভাসিয়ে দেব এবং আমাদের গোড়ার গলত কখনোই ঠিক হবে না। তো আমি যদি চাই যে পাকিস্তানের সাথে বাংলাদেশ না জিতুক, জাতিকে আমাকে কোনোভাবে ট্রেটার, বিট্রেয়ার এরকম কিছু বলবে? না, আমি আবার এই ধারণার সাথে আপনার বিশ্বাসী না। কারণটা হলো যে আমি চাই বাংলাদেশ অবশ্যই জিতুক, কিন্তু বাস্তবতাটা যেন মনে রাখে। আপনি একটা যে ম্যাচটা, এই একই গল্প, মানে আপনার সাথে আমি টেলিভিশনে কত শো করেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে কত শো করেছি, এই একই গল্প আর কত বলবেন আপনি? না, কারণটা হলো যে আমি ব্যাখ্যা যাচ্ছি, সেটি হলো যে আপনি পাকিস্তানের সাথে এই ম্যাচ জিতে আমার কিন্তু টুর্নামেন্টের সামনে বাড়ার কোনো সুযোগ নেই। ঠিক একই রকমভাবে পাকিস্তানেরও কিন্তু এই ম্যাচে সামনে বাড়ার সুযোগটুকু নেই। এটা স্রেফ একটা আনুষ্ঠানিকতার ম্যাচ। কিন্তু এই ম্যাচ জিতে আপনি যদি আনন্দে একেবারে পুরো পাগল হয়ে যান এবং মনে করেন যে আমি এই টুর্নামেন্টে যা করতে গিয়েছিলাম সবই পেয়ে গিয়েছি, তাহলে বুঝবো যে যিনি এই চিন্তাটুকু করবেন তার স্বপ্নের পরিধিটা খুবই ছোট। আমি বলছি না যে আপনি বড় স্বপ্ন দেখবেন এবং সেটা সফল করার জন্য চেষ্টাটুকু করবেন না। আপনি অবশ্যই বড় স্বপ্ন দেখবেন, কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না। স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে, কিন্তু সেটা সফল করতে হলে, আবুল কালাম আজাদ বলে গিয়েছিলেন, ভারতের সাবেক প্রেসিডেন্ট, স্বপ্ন মানুষ স্বপ্নেই দেখে, যখন ঘুমিয়ে থাকে তখন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে আপনি যদি সফল করতে চান তাহলে কিন্তু আপনাকে জেগে পরিশ্রমটুকু করতে হবে। আমি মনে করি যে এই কারণেই আপনি বড় স্বপ্ন অবশ্যই দেখবেন, কিন্তু স্বপ্নটা সফল করার জন্য আপনার যে পরিশ্রমটা লাগবে, যে বাস্তবতাটা লাগবে, যে জেদটা লাগবে, যে তাগিদটা লাগবে, সেটা সব যদি এক করতে পারেন তাহলে আপনি বড় স্বপ্নটা সফল করতে পারবেন। নইলে তো আপনি এই টুর্নামেন্টে খেলতে আসার আগে ক্যাপ্টেন বলে দিয়েছিলেন যে আমরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এটা তিনি হয়তো কথার কথা একটা বলেছিলেন, যে বলে না যে আমি আজকে একটা পত্রিকায় পড়ছিলাম, হেডিংটা আমার খুব পছন্দ হয়েছে, যে কথার রাজা মাঠে প্রজা। সো এটা হলে হবে না। আপনাকে কথার রাজা যখন আপনি হবেন তখন মাঠেও কিন্তু রাজত্বটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেইভাবে কিন্তু শাসনটুকু দেখাতে হবে। কিন্তু এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে তাতে বাংলাদেশ দল যে কোনো ম্যাচ জিততে পারে, এই বিশ্বাসটুকু আমার কাছে মনে হচ্ছে যে শুধু আপনি অন্য সমর্থকদের মধ্যে নয়, বাংলাদেশ দলের ড্রেসিং রুমেও কিন্তু এই মানে বিশ্বাসটুকু এখন নেই। আরেকটা বড় বিষয়টা হলো যে যখনই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধারাবাহিকভাবে এরকমভাবে বাজে পারফরমেন্স করতে থাকবেন, তখন পুরো পৃথিবী বা পুরো অন্যান্য কম্পিটিটর যারা রয়েছে তারা আপনাকে খুব লাইটলি নেবে। আপনাকে মনে করবে যে ও বাংলাদেশ, একে তো যে কোনোভাবেই আমরা হারাতে পারি। সো এই যে লাইটলি নেওয়াটা বা আপনি পুরো পরিস্থিতিটা বদলে যাওয়া, এখান থেকেও কিন্তু বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি খেলছেন, পৃথিবীতে এতগুলো দেশ রয়েছে, এই দেশের মধ্যে মাত্র 8টি দেশ কিন্তু আপনার এই টুর্নামেন্টটা খেলছে। টেস্ট খেলুড়ে সবগুলো দেশ কিন্তু আপনি এই টুর্নামেন্টে খেলছে না। আপনি শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে নেই, ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টে নেই। দ্যাট মিনস এটা অনেক মর্যাদাপূর্ণ একটা টুর্নামেন্ট। আপনি যদি সম্মানের দিক থেকে বিবেচনা করেন তাহলে আপনি ওয়ার্ল্ড কাপের পর, 50 ওভারের ওয়ার্ল্ড কাপের পর এটি বৈশ্বিক আসরে 50 ওভারের দ্বিতীয় সর্বোচ্চ বিগেস্ট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা তো আপনি আগে থেকে চিন্তা করবেন। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার
2.5 মাস আগে পর্যন্ত বাংলাদেশ কোনো ওয়ানডে ক্রিকেট খেলেনি। তার মানেটা কি, যে আপনি প্রপার প্র্যাকটিসের যেটা দরকার বা প্রপার প্রস্তুতির যেটা দরকার সেটা তো আপনার হয়নি। কোচ নিজেই বলেছেন দিস ইজ নট আইডিয়াল প্রিপারেশন। তো আইডিয়াল প্রিপারেশন না নিয়ে আপনি এই ধরনের একটা টুর্নামেন্টে কেন খেলতে যাবেন? সেখানে শুধুমাত্র, আমি কাউকে বলছি না যে আমি কারো পক্ষে যাচ্ছি বা কাউকে আমি ডিফেন্ড করছি, শুধুমাত্র আপনি ক্রিকেটারদের দোষ দিয়ে আমার মনে হয় যে এখান থেকে গা বাঁচিয়ে চলার কোনো সুযোগটা নেই। এখানে আপনি টিম ম্যানেজমেন্ট, আপনি আপনার বোর্ড, যারা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিলেন বা এই বাংলাদেশ এখানে খেলতে যাচ্ছে, এটা তো এমন না যে আমরা 1 বছর আগে থেকে জানি না যে এই টুর্নামেন্টে আমরা কিন্তু জানি। সেপ্টেম্বরে যে ওয়ার্ল্ড কাপ হলো তখন থেকে আমরা জানি কিন্তু যে এই টুর্নামেন্টে আমরা খেলবো। সো এটার প্রস্তুতিটা আপনি আগে থেকে কেন নেবেন না? প্রস্তুতিটা ঠিক হয়নি এই টুর্নামেন্টের জন্য, ঠিক যেরকমভাবে আপনার প্রপার একটা টিম কম্বিনেশনের প্রয়োজন ছিল সেটাও ঠিক হয়নি। সব কিছু মিলে এখান থেকে আমার মনে হয় যে বাংলাদেশ দল যে ক্রিকেট খেলছে এখানে, তাতে আমি খুব একটা অবাক হইনি। 50 ওভারের ম্যাচে এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি দেখবেন না যে ফেসবুকে কিন্তু আপনার অনেক সময় ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, আপনি ফ্যাশনের ট্রেন্ড চেঞ্জ আসে, ঠিক একই রকমভাবে 50 ওভারের ম্যাচেও কিন্তু আপনার এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন 350 রানকে, যে কোনো একটা দলের 350 রানকে ধরা হচ্ছে আপনার মানে ট্রেডমার্ক হিসাবে, 350কে ধরা হচ্ছে ট্রেডমার্ক হিসাবে। সেখানে বাংলাদেশ দল আপনি 250-এর নিচে রান করছে। আপনি এখান থেকে 350 থেকে 250 এই যে বিয়োগটা করেন, এই যে ব্যবধানটা বাকি দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান ঠিক এরকমভাবে -100। রাইট তামিম ভাই, দেশ স্বাধীন হয়ে গেল, কত কিছু অদল বদল হয়ে গেল, বাংলাদেশের অনেক কিছু বদল হলো, একটা জায়গায় বদলটা হলো না, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটে, আমাদের দলে। আমরা ঠিক 2023-এর ওয়ার্ল্ড কাপ যেই জায়গায় শেষ করেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেই শুরু করলাম। এবং কায়সার ভাই খুবই মানে চমৎকারভাবে জিনিসটাকে মানে আইডেন্টিফাই করেছেন যে 1 বছর আগেই তো জানতাম এটা আমরা খেলতে যাব, 2.5 মাস আগে আমাদের কোনো ওয়ানডে নাই, আমাদের কোনো প্র্যাকটিস নাই, এই দায়টা কে নিবে? আসলে দেখেন যে প্রথমে আপনি বলছেন যে দেশ বদল হয়েছে, সব কিছু বদল হয়েছে, ক্রিকেটে বদল হয়নি। ক্রিকেটেও বদল হয়েছে, বাট পারফরমেন্সে বদল হয়নি। সেটা বলেন যে আপনি দেখেন যে যেটা কায়সার ভাই বললো যে 2টা ম্যাচ আমরা বাজেভাবে হেরেছি, পরের ম্যাচটা জিতলে আমরা সমর্থকরা সব ভুলে যাবে, কথা সত্য যে সমর্থকরা ভুলে যাবে। বাট ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত, যারা এর দায়িত্বে আছে, বোর্ডে আছে, কোচ আছে, যারা এই টেকনিক্যাল দিক দেখে, এদের কিন্তু এই ম্যাচগুলো ভুললে চলবে না। এদের দায়িত্ব তাদেরকে এগিয়ে নেয়, খেলোয়াড়দেরকে সঠিকভাবে পরিচালনা করার সাথে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া, যেখানে দুর্বলতা সেখানে চিহ্নিত করা, সেগুলোকে বেশি বেশি প্রশিক্ষণ দিয়ে সেগুলো ঠিকঠাক করা। তো এগুলো তাদের বললে চলবে না। সমর্থকরা 1 মাস না জানে তাতে কোনো কিছু আসে যায় না। 25 বছর পরেও আমরা এখন মানে প্রশিক্ষণ আইডেন্টিফাই করা, মানে আমরা কি কোনো প্রসেসের মধ্যে নাই বেসিক্যালি? মানে আমরা তর্ক হচ্ছে যে মাহমুদুল্লাহ এবং মুশফিকের দলে আর প্রয়োজন আছে কি নাই, এই দুজনকে যে সরিয়ে রাখবেন, তাদেরকে রিপ্লেস করার মতো পাইপলাইনে আপনার যথেষ্ট ভালো প্লেয়ার আছে কিনা, কেন আমরা তৈরি করতে পারলাম না, এই দায়টাও আসলে কে নিবে, কোন জায়গা থেকে কার দায়িত্বের মধ্যে পড়ে? মানে এটা তো ব্যাপারটা তো এরকম মানে ফ্রি না, তাই না? এই জিনিসটা কিন্তু বারবার আলোচনাতে চলে আসছে, বিভিন্ন টক শোতে আছে, এবং যারা দায়িত্বশীল তারাও কিন্তু জানে এটার প্রধান দায়িত্ব তো বোর্ডের। বোর্ড পদক্ষেপ নিবে, সেগুলো বাস্তবায়ন হলে আপনার পাইপলাইনে প্লেয়ার থাকবে। কিন্তু বোর্ড কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আপনার ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত সবচেয়ে বেশি। আপনার সারা দেশে কিন্তু বছরে 2টা একটা টুর্নামেন্ট হয়। ভাই আপনার ব্যাংকে মানে 1000 কোটি টাকার মতো ডিপোজিট, তো আপনি যদি ডেভেলপমেন্ট প্রসেসেই টাকা পয়সা খরচ না করেন, তাহলে সেই টাকা দিয়ে আসলে সেই টাকা যতই বাচ্চা ফুটাক আরো বড় হোক, তাতে কি যায় আসে? আপনি কিন্তু উত্তরটা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছেন যে আপনি যদি টাকা খরচ না করেন, আপনি যদি খেলা মাঠে না রাখেন, তাহলে প্লেয়ার তৈরি হবে কোত্থেকে? আপনি শুধু একটা ন্যাশনাল লিগ বা প্রিমিয়ার লিগ এ দিয়ে কিন্তু আপনি প্লেয়ার তৈরি করতে পারবেন না। আগে যেমন আমাদের বোর্ড ট্যালেন্ট হান্ট করতো, তার থেকে 2-4টা প্লেয়ার বের হতো, এখন তো সেগুলো বন্ধ, সেগুলো নেই। আপনি খেলা যদি মাঠে না থাকে, আপনি খেলোয়াড় তৈরি করবেন কোত্থেকে? ব্যাংকে টাকা থাকলে তবে, টাকা দিয়ে তো খেলোয়াড় তৈরি করা যায় না। তো খেলোয়াড়কে মাঠের থেকে তৈরি করতে হবে, মাঠে অবশ্যই খেলতে হবে। এটা কিন্তু বোর্ড কর্মকর্তারা জানে, তারা খুব ভালোভাবে বুঝে, আপনি জিজ্ঞেস করলে আপনাকে এই উত্তরটাই দিবে যে মাঠে খেলা দিব বা তাদের প্ল্যান আছে, এটা করতেছে সেটা করতেছে, কিন্তু বাস্তবায়ন কিন্তু হয় খুব কম। যেমন 10টা টুর্নামেন্টের চিন্তা করলো হয় কিন্তু 3টা, সারা বছর দেখবেন 3-4টার বেশি টুর্নামেন্ট হয় না। তাই 3-4টা টুর্নামেন্ট দিয়ে কিন্তু আপনি খেলোয়াড় তৈরি করতে পারবেন না সারা বছরে। আপনি অন্যান্য দেশে দেখেন, যদি ভারতের কথা বলি, ভারতের যে সমস্ত বড় বড় টুর্নামেন্ট আছে সেগুলো খেলে যখন ন্যাশনাল টিমের প্লেয়াররা আসে, তার অটোমেটিক আপনার একদম প্রসিদ্ধ মানে পাকাপোক্ত ব্যাটসম্যান হয়ে যায় বা প্লেয়ার হয়ে যায়। আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা নেই। আমাদের দেশে খুব অল্প সময়ের মধ্যেই খেলে ন্যাশনাল টিমে ট্যুর ঢুকে যায়, এবং ন্যাশনাল টিমের 2-একটা সিরিজ ভালো করলে পরে দেখা যায় তার সেই ধারাবাহিকতা নেই। এই জন্য সে কম খেলে আসছে, কিন্তু আগে যদি সে কন্টিনিউয়াস যদি খেলে আসতো, তাহলে কিন্তু তার ধারাবাহিকতাও থাকতো। রাইট, খুবই মানে রাইটলি সেড আসলে তামিম ভাই যেটা বলেছে। কায়সার ভাই,
এই প্রসেস নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক এপিসোড করতে পারবো, কথা শেষ হবে না। আমরা বলতেই পারবো এবং ক্রিকেট যেখানে আছে সেখানেই থাকবে। মানে তার অনেক কাগজ খরচ হয়েছে, অনেক কথা খরচ হয়েছে, অনেক ফুটেজ খরচ হয়েছে, বাট খুব একটা বেশি অদল বদল হয়নি। তার চেয়ে বরঞ্চ আমরা নেক্সট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেই ফোকাস করি, এনার্জি ড্রেন না করে। ওই মানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে ম্যাসিভ কোনো চেঞ্জেস কি আশা করেন? যে মানে একটু আচ্ছা এখন তো আর কিছুই করার, মানে এটা তো আর শুধুই নিয়ম রক্ষার, তো ওয়াই নট আমরা একটু নতুনভাবে চিন্তা করে দেখি, এই সাহসটাকে আমরা পাবো? গুরুত্বটা কোথায় সবচেয়ে বেশি দিতে হবে? কেন বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আপনি দেখবেন যে একটু খাবি খাচ্ছে? এর কারণটা হলো যে আপনি প্রস্তুতিটা কোথায় নেবেন? আপনি প্রস্তুতিটা কিন্তু আপনি প্র্যাকটিসে নেবেন না, আপনার প্রস্তুতিটা হতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটে। আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটে পৃথিবীর অন্যান্য দেশ যারা টেস্ট খেলুড়ো দেশ রয়েছে, শীর্ষস্থানের দেশগুলো রয়েছে, তারা যে ধরনের আপনার চিন্তা ভাবনা, পরিশ্রম এবং যেরকমভাবে আপনার পুরো আয়োজনটা করে থাকে, বাংলাদেশে কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট কখনোই সেরকমভাবে আপনার এত মান মর্যাদা এবং এত সুন্দর আয়োজন হয় না আর কি। অথচ আপনি একটা বিপিএল ম্যাচ করার জন্য, বিপিএল টুর্নামেন্ট করার জন্য, এক মাসে একটা বিপিএল একটা টুর্নামেন্ট হবে, একটা টি20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য যে পরিশ্রম করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে সেইরকমভাবে দৌড়ঝাঁপ এবং সে দেখা যায় না। অথচ আপনাকে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হয়, ভালো পারফরমেন্স করতে হয়, ভালো শিক্ষা নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সেটার জন্য সবচেয়ে বড় জায়গাটা হলো প্রথম শ্রেণীর ক্রিকেট। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, সেটা হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনার ফর্মে ফেরার জায়গা না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনাকে শিক্ষার জায়গা না। আপনি এখানে শিখে এসে পারফর্ম করতে হবে। সো এখানে শিখে এসে আপনাকে পারফর্ম করবেন, কিন্তু প্রবলেমটা হলো যে আমরা এখানে শিখছি, তো এই শিখতে শিখতে আমরা কিন্তু সারা জীবনেই, গত 25 বছরের উদাহরণ আপনি টানলেন, এই 25 বছর ধরেই আমরা কিন্তু ছাত্রই রয়ে গিয়েছি, আর বাদবাকিরা আপনার টিচার হয়ে এতক্ষণে কিন্তু আপনার পিএইচডি ডিগ্রি নিয়ে প্রফেসর হয়ে, অধ্যাপক হয়ে, অনেক কিছু প্রিন্সিপালও হয়ে গিয়েছে অনেকে। আমরা পারছি না। সো এই ছাত্র অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর ফিরছি আপনার সেই প্রপার কোশ্চেনে, যেটি একাদশে বদল আসবে কিনা। গত ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল, আপনি দেখুন বাংলাদেশ দলে কিন্তু খুব একটা অদল বদল করার সুযোগও কিন্তু নেই। আপনি শুধু বাইরে কিন্তু বসে আছেন একজন ব্যাটার পারভেজ হোসেন ইমন, এবং আপনি যদি রাইট এবং নাসুম আহমেদ আপনি বোলিংয়ে রয়েছেন, এই দুজন ছাড়া আর অদল বদল করার তেমন কোনো সম্ভাবনা নেই। স্পিনাররা যে বল করেছেন তাতে আপনি কোনো স্পিনারকে বাদ দিতেও পারবেন না, এক। এবং পেস বোলাররা গত ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। নাহিদ রানা তো যেভাবে বোলিং করেছেন তাতে আপনি তাকে এই পরের ম্যাচে না খেলিয়ে উপায়ও নেই আপনার সামনে। তাসকিনও চমৎকার বোলিং করেছেন, শুরুটা দুর্দান্ত হয়েছিল, কিন্তু আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে শুরুটা ইম্পর্টেন্ট না, শেষটা আসল। আপনি শুরুটা কি করলেন ইট ডাজ নট কাউন্ট, আপনি শেষটা কি করলেন সেটাই কিন্তু আপনার স্কোরবোর্ডে লেখা থাকবে, এত রানে জিতলেন, এত রানে হারলেন। সো শেষটাই আসল করতে হবে। সো বাংলাদেশ দল বোলিংয়ের শুরুটা ভালো করেছিল, কিন্তু মাঝখানে ধরে রাখতে পারেনি। এবং আমি মনে করি যে আপনি পরের দিকের বোলাররা যারা ছিলেন, বোলারদেরও তেমন আপনি দোষ দিয়ে লাভ নেই, কারণ মাত্র 236 এরকম প্লাসিড ব্যাটিং উইকেটে বোলাররা শুরুর দিকে যা করেছেন, আমি মনে করি যে তাদেরকে ভালো কৃতিত্ব আপনাকে দিতে হবে। আর একাদশে বদলের কথা যদি আপনি বলেন, আমার মনে হয় না যে বড় ধরনের কোনো বদলের চিন্তাভাবনা বাংলাদেশ দলও করছে। একটাই চিন্তা করছে, অন্তত রেজাল্টে যেন কোনো বদল আসে। তামিম ভাই কি মনে হয় যে পাকিস্তানও একদমই ভালো শেপে নাই, তারপরেও দিন শেষে তাদের মাঠেই খেলা হয়, তারাও 2টা ম্যাচ হেরেছে এবং বাংলাদেশের চেয়েও বাজে অবস্থা তাদের। আমরা যদি পয়েন্ট টেবিলে দেখি, পাকিস্তান 4 নম্বরে, রান রেট বাংলাদেশের চেয়েও খারাপ, মাইনাস রান রেট তাদের। এই জায়গায় এবং পাকিস্তান দল খুবই ছন্ন ছাড়া আসলে, এই জায়গাতে বাংলাদেশের সুযোগটা কতখানি থাকছে পাকিস্তানের বিপক্ষে, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ পাকিস্তান ম্যাচে আমি বলবো যে 50-50 সুযোগ আছে। আরেকটা বিষয় হলো যে আমাদের কিন্তু একাদশে পারভেজ হোসেন ইমনকে একটু সুযোগ দেওয়া উচিত, সে এখন ইনফর্ম ব্যাটসম্যান, বিপিএলে কিন্তু দারুণ ছন্দে ছিল এবং সে কিন্তু টপ 10-এ আছে। তো ইমনকে যদি আমরা একটা সুযোগ দিতে পারি, যে কাউকে এসে বাদ দিয়ে হতে পারে, একাদশে সুযোগ দিলে আমি মনে হয় যে ইমনের, তাহলে সেক্ষেত্রে কি এরকম হতে পারে যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুজনে ওপেন করলেন, শান্ত তার রেগুলার পজিশন নাম্বার 3-তে চলে আসলেন, নাম্বার 4-এ আমরা মেহেদি মিরাজকে দেখেছিলাম, আগের ম্যাচে নাম্বার 3-তে মিরাজ খেলেছেন, আমরা হয়তো বা তাওহিদ হৃদয়কে আবার তার 4 নম্বর পজিশনে দেখলাম। সেই ক্ষেত্রে মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের থেকে একজনকে বাদ দিতে হয়, যেহেতু রিয়াদের শেষ ম্যাচের আগের 4 ম্যাচে ভালো পারফরমেন্স, সুতরাং মুশফিকের সেই জায়গায় নাই। তা আলটিমেটলি মুশফিককে হয়তো বা এই ম্যাচে রেস্ট দেওয়া যেতেই পারে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে মুশফিককে রেস্ট দেওয়া যেতেই পারে। আমি এটার পক্ষে যে নেম অ্যান্ড ফেম না, আপনাকে পারফরমেন্স দেখতে হবে, যে এখন তার ফর্ম নেই, এখন তাকে আমরা একটু বিশ্রাম দিতে পারি, তাকে আমরা পরবর্তী অন্য সময় সুযোগ দিব। এখন যার ফর্ম আছে তাকে আমরা খেলিয়ে দেখতে পারি যে তার কাছ থেকে আমরা কিছু পাই কি না। There is a basic difference between drop and rest.
আপনি রেস্ট বলছেন, আমি বলবো যে মুশফিক যদি কোনো কারণে দল থেকে বাদ পড়েন তাহলে তাকে ড্রপ দেওয়া হবে বা বাদ দেওয়া হবে, সহজ হিসাবে আপনি যদি বাংলায় বলেন। না, আমি অত হার্শ হতে চাই নাই বলে রেস্ট শব্দটা ব্যবহার করেছি। না, rest এত লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে না, আমি মনে করি যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তটা কঠিন সিদ্ধান্তটা নিলে সেটা যেন কঠিনভাবেই নেন। আপনি এখানে লুকোছাপার কোনো সুযোগ নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে মুশফিককে যদি ড্রপ দিতে চায় তাহলে সেটি আমার কাছে মনে হচ্ছে যে 24 ঘন্টা আগে তাকে জানিয়ে দেওয়া উচিত এবং এটা প্রেস কনফারেন্সে বলা উচিত। এখানে লুকোছাপার কোনো কিছু নেই যে ইয়েস। অস্ট্রেলিয়া তো মানে তার একাদশ দিয়ে দেয় 7 দিন 10 দিন 15 দিন আগে, মানে যখনই হয় যে তার স্টার্টিং 11 বা তার প্লেইং 11 কী হবে সেটা তারা জানিয়ে দেয়। বাংলাদেশই একমাত্র দেশ, এটা ইন্ডিয়াও এই কালচার এখন শুরু হয়েছে, বাংলাদেশই একমাত্র দেখে যে খেলার আগের সময় আমরা জানি না আসলে একাদশ কী হবে, প্লেয়াররাও জানে কিনা আমার সন্দেহ আছে। না, প্লেয়াররা জানেন, হয়তো জানেন, প্লেয়াররা অবশ্যই জানেন, তবে আপনি যদি এটা আগে ভাগে জানিয়ে দেন তাহলে যে জিনিসটা হয় যে প্লেয়াররা একটু মানসিকভাবে তৈরি হতে পারেন। এক নাম্বার 2 হলো যে দেখুন এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন দল একাদশে কি আসছে, একজন দুজন খেলোয়াড়ের বদলে আমার মনে হয় না যে সেটাতে তাদের স্ট্র্যাটেজিতে বড় ধরনের কোনো বদল আসতে পারে বা বড় ধরনের কোনো কৌশল একদম জানাজানি হয়ে যাবে। এই কারণে আমি একাদশটুকু জানাবো না। অনেক পুরনো একটা ট্র্যাডিশন চলে আসছে, এই কারণে এই কাজটুকু করা হয়ে থাকে আর কি। আর মুশফিক রহিমের বাদ পড়ার মতো যথেষ্ট কারণ রয়েছে, কারণ তার কাছ থেকে যে এত সিনিয়র একজন ক্রিকেটার, তার কাছ থেকে যেরকম পারফরমেন্স দল আশা করছিল, আপনি একটা ম্যাচে 0 রানে আউট হতেই পারেন, শুরুর দিকে আপনি গিয়ে প্রথম বলে আউট হতে পারেন, কিন্তু পরের ম্যাচে মুশফিকের জন্য যেরকম ভিত্তি ছিল, আপনি বড় ইনিংস খেলার জন্য যে ভিত্তি ছিল, যে সুযোগটা ছিল, যে সুবিধাটা ছিল, সেই সুযোগ সুবিধা কোনো কিছু তিনি কাজে লাগাতে পারেননি। তো এত বড় একটা ইন্টারন্যাশনাল মানে লেভেলে পর্যায়ে একজন এত অভিজ্ঞ একজন ক্রিকেটার যখন এরকমভাবে বাজে শটে আউট হয়ে যাবেন, তখন সেটা বাদবাকি দলের জন্য কিন্তু ভালো একটা উদাহরণ বয়ে আনে না। সো মুশফিক যদি বাদ পড়েন আমি মোটে অবাক হব না, এবং তার বাদ পড়াটা ক্রিকেটিং গ্রাউন্ড যথেষ্ট রয়েছে। এক্স্যাক্টলি। তামিম ভাই, একটু প্রেডিকশনটা জানি আপনার কাছ থেকে। পাকিস্তান বাংলাদেশ খেলাটা পাকিস্তানেই হচ্ছে, এই ম্যাচটা বাংলাদেশ জিতবে কি জিতবে না, পাকিস্তান জিতবে না বাংলাদেশ জিতবে, 50-50 চান্সের বাইরে গিয়ে প্রেডিকশনটা বলতে হবে ভাই আমাকে। আমি এজ এ বাংলাদেশি আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। আমি বাংলাদেশি বলে না, ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে এগিয়ে রাখছেন? ক্রিকেটের অ্যাসপেক্ট থেকেও এগিয়ে রাখা যায়, কারণ বাংলাদেশ পাকিস্তান এখন সেম, দোনো দলেরই মানে কোনো খেলোয়াড় আপনি ধারাবাহিক পারফর্ম নেই। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান একই কথা, পাকিস্তানের দিকে তাকালেও কিন্তু একই কথা, তাদের ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে নেই। বোলাররাও আসলে খুব ভালো করছে না, শুধু আবরার কি একটু ভালো বোলিং করতে দেখেছি। বাংলাদেশের বোলাররা কিন্তু ভালো করছে, বেটার শেপে আছে, রাইট, এই জন্য আমি একটু বাংলাদেশকে এগিয়ে রাখছি। কায়সার ভাই, বি গ্রুপটা আসলে ওপেন হয়ে গেছে, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণে খুবই ওপেন হয়ে গেছে। এই মুহূর্তে একটা খেলা চলছে যেখানে ইংল্যান্ড খেলছে আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, সো সাউথ আফ্রিকা এই মুহূর্তে ওই টেবিলটা লিড করছে, অ্যান্ড দেন অস্ট্রেলিয়া, দেন সাউথ আফ্রিকা অ্যান্ড আফগানিস্তান। আজকের ম্যাচটা ভাইটাল এবং পরের প্রত্যেকটা ম্যাচ ভাইটাল। অস্ট্রেলিয়াকে খেলতে হবে আফগানিস্তানের সাথে, আর ইংল্যান্ডকে খেলতে হবে সাউথ আফ্রিকার সাথে। রাইট, আপনি এই বৃষ্টির কারণে কিন্তু এই গ্রুপটা খুবই ওপেন হয়ে গিয়েছে। এখানে এখন সবগুলো ম্যাচে কিন্তু নকআউট ম্যাচে পরিণত হয়ে গিয়েছে। সো এখানে কোনো দল যদি কোনো একটা ম্যাচ হারে তার জন্য কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। সো বাট এখন পর্যন্ত আপনি কনফার্ম না যে কোন দল আপনি সেমিফাইনালে যাচ্ছে। দিস ইজ ভেরি গুড সাইন ফর আপনার কম্পিটিশন। এই গ্রুপটা একদম প্রেডিক্টেড, দুটো দলই চলে গেল, আর এই গ্রুপটা আসলে জমিয়ে রেখেছে এখনো টুর্নামেন্টকে। রাইট, তারপর আমি মনে করি যে যেহেতু আপনি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া যেরকমভাবে জিতেছিল, তাদের সেমিফাইনাল খেলাটা ডিজার্ভ করে তারা। এরকম একটা দল যদি আপনি সেমিফাইনালে না খেলে তাহলে আপনি দেখবেন যে সেমিফাইনাল বা ফাইনালে খুব জমাট একটা ম্যাচের যে অপেক্ষায় আমরা রয়েছি, সেই জমজমাট ম্যাচ হবে না। সো আমি অবশ্যই চাইবো যে অস্ট্রেলিয়া যেন সেমিফাইনালে যায় এই গ্রুপ থেকে। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই, তামিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি এনিগমা টিভির স্পোর্টস। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই খেলার সাথে থাকুন এবং চোখ রাখুন এনিগমা টিভিতে। আল্লাহ হাফেজ।